নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুর আগে যথারীতি আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মানুষজনদের বলুন যারা এ ধরনের অনুষ্ঠান দেখতে চান। এক, দুই হচ্ছে যে নিশ্চয়ই করে যদি পারেন তাহলে আমাদের বাংলা বাজারের সদস্যপদ নেবেন। আমাদের বাংলা বাজারের সদস্যপদ নিলে অনুষ্ঠান দেখা যাবে, না নিলে অনুষ্ঠান দেখা যাবে না এমন নয়, কিন্তু আমাদের সদস্যপদ নিলে আমাদের খানিকটা সুবিধে হয়। এই এক, দুই গেল। তিন হচ্ছে আজকেও জিরো ওভার আছে, এবং জিরো ওভারে আমরা জাস্টিস ফর বারুইপুর বলে একটা আলোচনা করব। আমাদের আজকের প্যানেলে আছেন বর্ণালী মুখার্জি, আছেন ডক্টর সিদ্ধার্থ গুপ্ত এবং অংশুমান কর। এই গেল আমাদের ঘোষণা। এবারে শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বারুইপুরের ঘটনা, অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা। বারুইপুরে যা ঘটেছে তার প্রায় সবটাই মেইন স্ট্রিম মিডিয়া চেপে দেবার চেষ্টা করলেও, দিনভর মৌনী বাবা সেজে বসে থাকলেও সমাজ মাধ্যমে কিন্তু তার সবটাই আপাতত হাজির। ইনফ্যাক্ট আমরা প্রতিটা মুহূর্তের ছবি বা খবর আমরা পেতে থাকছি, এবং একটা নয়, বহু বহু ছোট ছোট সমাজ মাধ্যমে সেই খবরগুলো এসে যাচ্ছে। একেবারে নিঃসংশয়ে সবকটা থেকে বার করে যে কথাগুলো কমন বিভিন্ন সমাজ মাধ্যমে, সেগুলো একসঙ্গে বলা হচ্ছে, সেগুলো আগে বলে নিই। এক, মেয়েটি শনিবার বিকেল থেকে নিখোঁজ। খোঁজ খবর করেও না পেয়ে পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ কি রাতে এফআইআর দায়ের করেছিল? এই প্রশ্ন করা হচ্ছে এখন। এক নাবালিকা নিখোঁজ, তার বাড়ির পাড়ার মানুষজনের এই অভিযোগের পরে তো সেটাই হওয়া উচিত ছিল, বদলে একটা মিসিং ডায়েরি করা হয়েছে বলে বলা হচ্ছে। দুই, সিসিটিভির ফুটেজ দেখে সকাল থেকে মেয়েটার খোঁজ খবর শুরু করলো। কারা করলো? কে করলো? পুলিশ না, ওই পাড়ার গ্রামের মানুষজন। তো পাড়ার গ্রামের মানুষজনদের হঠাৎ ব্যোমকেশ সিকিউরিটি রায় হতে হলো কেন? পুলিশ কেন অ্যাক্টিভ হলো না? আত্মীয় স্বজনেরা নিজেদের উদ্যোগে সিসিটিভির ফুটেজ বার করে খোঁজ খবর কেন নেওয়া শুরু করলো? কেন পুলিশ সেই কাজ করলো না? তিন, সেই সিসিটিভির লিড থেকে স্থানীয় মানুষজন মেয়েটার মৃতদেহ পাচ্ছে একটা পুকুরের ধারে অগভীর জলে। সেই উদ্ধারের সময় থানার কোনো পুলিশ ছিল না। ঘটনা ঘটেছে তার আগের দিন বিকেলে। রাতে মিসিং ডায়েরি হয়েছে, খোঁজ খবর চলছে, মৃতদেহ উদ্ধার হচ্ছে, থানার কেউ নেই। স্থানীয় পুলিশ ক্যাম্পের একজন সিপাহী সেখানে ছিলেন। তার সামনেই একজন সন্দেহভাজনকে গণধোলাই দেওয়া শুরু হয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। চার, এরপরে সেই সন্দেহভাজনের কথা আর সিসিটিভির ফুটেজ দেখে চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়। ততক্ষণে 12 বছর বয়সী এক মেয়ের খুন ধর্ষণের কথা পুলিশ জেনে ফেলেছে। তার মৃতদেহ উদ্ধারের কথাও পুলিশ জানে। 5, এরপর একটা অভিযোগ, কিন্তু সে অভিযোগের ভিত্তি বহু জায়গায় বহু মানুষ বলছেন স্থানীয় একজন বিজেপি নেতা, ইনি হঠাৎ করে বিজেপি না আদি বিজেপি তা জানা নেই, কিন্তু ইনি থানায় গিয়ে ওই চারজনকে ছাড়িয়ে আনেন। 6, এবারে সত্যি জনরোষ শুরু হয়। একজন অভিযুক্ত ইন্দ্রনাথ তাঁতি গণধোলায় মারা যান, আর একজন সাংঘাতিকভাবে আহত হয়ে হাসপাতালে। এরপরে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, রাস্তায় আগুন জ্বালানো, পুলিশের গাড়ি ভাঙচুর, কয়েকজন পুলিশও আহত হয়েছে। 7, পুলিশ ওই বাকি দুজনের খোঁজ খবর শুরু করেছে। মুখ্যমন্ত্রীর আবেদনে অবরোধ উঠেছে। 8, রবিবারের ঘটনায় 3টে আলাদা আলাদা মামলা রুজু হয়েছে। হ্যাঁ, খেয়াল করুন, 3টে আলাদা আলাদা মামলা হয়েছে। পুলিশ নাবালিকাকে খুনের ধর্ষণের অভিযোগে একটা মামলা করেছে। 2, গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগে কারা মারলো, কারা খুন করলো, কারা গণপিটুনি দিলে, সেখানেও আর একটা মামলা হয়েছে। 3, পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর ইত্যাদির অভিযোগেও একটা মামলা হয়েছে। তো খুব পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমটাতে তো ক্যাপিটাল পানিশমেন্টই দেবেন। আমি জানি না মানে বিচার হওয়ার আগে এই ধরনের কথা বলা কতটা প্রয়োজনীয়, কতটা বলা যায় জানি না, কিন্তু যাকে উনি বলেছেন। এবার তারপরে যেটা বলেছেন সেটা আরো গুরুত্বপূর্ণ, যে বাকি দুটো যে মামলা সেখানেও আমি শেষ দেখে ছাড়বো, ভুগিয়ে ছাড়বো। অর্থাৎ ওই যে গণপিটুনিতে একটি ছেলে মারা গেছে এবং তারপরে মারধর, পুলিশকে গাড়ি ভাঙার ইত্যাদির যে অভিযোগ আছে, অর্থাৎ
প্রতিবাদের ওই চেহারা থেকে যে জিনিসগুলো উঠে এসছে সেগুলো নিয়েও মুখ্যমন্ত্রী সচেতনভাবেই বলেছেন যে এদেরকে ভুগিয়ে ছাড়ব। তো আজ সকাল থেকে সেখানে 163 ধারা জারি, যদিও জায়গায় জায়গায় এখনো বিক্ষোভ চলছে বিভিন্ন থানা এলাকায়। এবারে আসি সেই প্রশ্ন আর ধোঁয়াশার জায়গাগুলোতে। এক, কেন 12 বছরের এক নাবালিকাকে পাওয়া যাচ্ছে না সেই অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিল না পুলিশ? দেয় না কেন পুলিশ? সেই অভিযোগ এক বিশেষ সম্প্রদায় থেকে এলো বলে কি, নাকি এটাই অবহেলা? এটাই সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে চলে, গিয়ে বলছে একজনকে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে আপনারা দেখুন। সঙ্গে সঙ্গেই ব্যাপারটা নিয়ে ভাবা এটা নেই। দুই, কেন সকালে সিসিটিভি ফুটেজ দেখে মৃতদেহ উদ্ধারের সময় থানার পুলিশ হাজির থাকলো না? যদি হাজির থাকতো তাহলে ওই মৃতদেহ হ্যান্ডেল করা, অর্থাৎ সেই মৃতদেহের সঙ্গে তো অনেক প্রমাণ আছে, সেগুলোকে হ্যান্ডেল করা। ওখানে একজনকে ধরা হয়েছে, তাকে গণধোলাইয়ের সামনে না ছেড়ে দিয়ে তাকে গ্রেপ্তার করা, এটা একটা দরকার ছিল। তিন, সত্যিই কি 4 জন অভিযুক্তকে থানায় হাজির করেছিল স্থানীয় মানুষেরা? 4, সত্যিই কি কোনো স্থানীয় বিজেপি নেতার চাপে তাদের ছেড়ে দেওয়া হয়েছে? 5, সেই বিজেপি নেতা কি থানায় এসেছিলেন? এসে থাকলে সেই সিসিটিভি ফুটেজ কি আছে? সেই 4 জনকে থানায় দেবার ফুটেজ কি আছে? সেই 4 জনের থানা থেকে বেরিয়ে যাবার ফুটেজ কি আছে? না, থানা থেকে সেগুলো এখনো পর্যন্ত জানানো হয়নি। কারণ একটা থানায় সিসিটিভি থাকবেই, 4 জনকে যদি মানুষ তুলে দেয় সেই ফুটেজও থাকবে, সেই 4 জন থানা থেকে বেরিয়ে যাচ্ছে সেই ফুটেজও থাকবে। যদি না বেরিয়ে যায় তাহলে এই অভিযোগটা বাজে অভিযোগ, যে পুলিশকে হাতে তুলে দেওয়া হয়েছিল, পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। আবার যদি বেরিয়ে যায় তাহলে পুলিশের দিকে এই সমস্ত আঙুলটা গিয়ে দাঁড়াবে যে আপনাদের কাছে ধরে দিল পাবলিক, অথচ আপনারা ছেড়ে দিলেন কেন? 6, প্রশাসন কি ওখানে জনরোষের নতুন কোনো আশঙ্কার কারণ খুঁজে পেয়েছেন? কেন মুখ্যমন্ত্রী ধর্ষিতা মৃতার বাড়িতে না গিয়ে কন্যার মৃত্যুর 2 দিনের মাথায় ভবানী ভবনে তার বাবাকে ডেকে পাঠালেন? কেনই বা বিরোধী দলনেত্রীর বাড়িতে সামনে সেদিন মাঝরাত পর্যন্ত বিরাট পুলিশি পাহারা বসানো হলো? এটা ঘটনা যে আজকে কিন্তু সেখানে বিরোধী দলের সবাই গেছেন, তৃণমূল এবং সিপিএম দলের লোকজন গেছেন, শোনা যাচ্ছে আইএসএফ এর নেতারা ওখানে যাবেন। কলকাতায় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মিছিল করেছেন। এসব হচ্ছে, কিন্তু এই যে প্রশ্নগুলো তার জবাব কিন্তু আমার কাছে এখনো নেই, মানুষ এই জবাব চাইছে। কিন্তু ঘটনার পরে মিডিয়া আর তথাকথিত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবিদের হিরণ্ময় নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে। মাত্র কদিন আগে এই পরিবর্তনের দিলখুশ সেই তারা রাজ্যের 7 নম্বর ধর্ষণের খুনের পরেও একেবারে চুপ করে বসে আছেন। কেউ কেউ ভাববাচ্ছে কটা কথা, এই লিখেছি গোছের ভঙ্গিমা নিয়ে বসে আছেন, মানে ধরুন লিখলেন রাজা আসে রাজা যায় ইত্যাদি ইত্যাদি, ব্যাস বুদ্ধিও দেখানো হলো, জীবনও বাঁচানো হলো। আর মিডিয়া মাত্র কদিন আগে যারা এমনকি জাজমেন্টের পরেও লিখেছেন এক গণধর্ষণের বিচার পেলাম না, সেই তারাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন পাঠকের দিকে, সন্দেহভাজনকে কি পুলিশ ছেড়ে দিয়েছিল? পুলিশের সঙ্গে কথা বলে, স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলে তিনি এইটুকু সত্যি খুঁজে পাননি, নাকি পেয়েছেন বলার সাহস জোটাতে পারেননি? কিন্তু এসবের পরেও বলবো, পরিবর্তনের মাত্র 2 মাসের মাথায় আগের বেশ কিছু ধর্ষণ প্রশ্ন তুলেছিল, এবারে বারুইপুরের ধর্ষণ জানিয়ে দিল সমাজ এক চুলও নড়েনি। সেই অভয়াকাণ্ডের সময়ই নয়, তারও বহু আগে থেকেই লিখেছি, ধর্ষণের সঙ্গে সাধারণ যৌনতার কোনো সম্পর্ক নেই। যৌন লালসার জন্য না, পৃথিবীর বহু গবেষকদের মিলিত গবেষণা বলছে যে সাধারণ যৌন চাহিদার জন্য মানুষ ধর্ষণ করে না। এর পেছনে বেশ কয়েকটা আর্থসামাজিক কারণ কাজ করে, বেশ কিছু ধ্যান ধারণা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা কাজ করে। তার মধ্যে সব থেকে বড় বিষয় হলো নারী মহিলা যৌনতা নিয়ে মানুষের ধ্যান ধারণা। গবেষকরা বলছে রেপ হলো এক ধরনের সাবজুগেশন, বশ্যতা স্বীকার করানো, নতি স্বীকার করানোর পদ্ধতি। আরো অনেক পদ্ধতি আছে। একজন পুরুষকে নতি স্বীকার করানোর জন্য তার চাকরি কেড়ে নেওয়া হয়, জমি কেড়ে নেওয়া হয়, পাগড়ি কেড়ে নেওয়া হয়, বাড়ি কেড়ে নেওয়া হয়, কারণ আমাদের সমাজ শিখিয়েছে পুরুষরা রোজগার করবে, সংসার চালাবে। অতএব তাদের নতি স্বীকার করানোর জন্য তাদের উপার্জন কেড়ে নাও, তাদের বাড়ি কেড়ে নাও, যাতে সে আপদে বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে যাকে এনেছে তাকে, মানে তার স্ত্রীকে কেড়ে নাও। কারণ আমাদের শেখানো হয়েছে বাড়ি ঘর ক্ষেত জমি ফসল স্ত্রী পুরুষের সম্পদ, একে ভোগ করা, একে দখলে রাখা পুরুষের কাজ। এবার সেই পুরুষকে নতি স্বীকার করানোর জন্য তার স্ত্রীকে তুলে আনা হলো। 5 ছেলের মা, শীর্ণ, দুর্বল, অসুস্থ, সুন্দরী, সবল যাই হোক না কেন, তার আছেটা কি সেটাও শেখানো হয়েছে, ইজ্জত, লজ্জা, তার শরীর, এটাই তার সম্পদ।
তার মেধা নয়, তার বুদ্ধি নয়, তার ইজ্জতই যখন সম্পদ, তাহলে তাকে নতি স্বীকার করাতে তার ইজ্জতটা কেড়ে নাও। কিভাবে? তাকে উলঙ্গ করে, তাকে ধর্ষণ করে, তাকে রেপ করে। দ্রৌপদীকে ভরা রাজ্যসভায় ডেকে নিরাভরণ করতে চাওয়া কৌরব ভাইদের ইচ্ছেটা বা চাহিদাটা কি ছিল? পাণ্ডবদের নতি স্বীকার, অন্য কিছু নয়। তার মানে ধর্ষণের প্রথম কারণ হলো সমাজে নারীর অবস্থান। সে যতদিন পুরুষের একান্ত নিজের সম্পদ হিসেবে চিহ্নিত হবে, তার নিজের সম্পদ, তার মেধা নয়, বুদ্ধি নয়, তার ব্যাংক অ্যাকাউন্ট নয়, যতদিন তার একমাত্র সম্পদ হয়ে থাকবে তার ইজ্জত, লজ্জা, ততদিন তা কেড়ে নেবার চেষ্টা হবে। তা কেড়ে তার পুরুষকে নতি স্বীকার করানোর চেষ্টা করা হবে। শাস্ত্র বলবে লজ্জা নারীর ভূষণ। তাহলে তা কেড়ে নেওয়াই যায়, দখল করাই যায়, কারণ নারী ও বসুন্ধরা দুটোই নাকি বীরভোগ্যা। দ্বিতীয় কারণ হল বিকৃত যৌনতা। যৌনতার সম্পর্ক অস্বচ্ছ, বিকৃত, ভুল ধারণা আছে। তা মূলত শিক্ষার অভাব থেকেই তৈরি হয়, এবং শিশু ধর্ষণ, নাবালিকা ধর্ষণ এই কারণেই হয়। দেশে শিক্ষার অভাব নিয়ে নতুন কিছু বলার নেই। তৃতীয় কারণ হলো আর্থিকের সামাজিক অসাম্য, এবং সেখান থেকে একটা অদ্ভুত মানসিক গঠন। মুম্বাইয়ের একটা ঘটনায় আমরা দেখেছিলাম যে এক তরুণী যে একলা ফ্ল্যাটে থাকতো, চাকরি করতো, আইটি সেক্টরে উঁচু পোস্টে কাজ করতো, সে এক অটোরিক্সাওয়ালাকে মাঝে মধ্যেই তার ঘরে ডাকতো, এটা সেটা রান্না করে খাওয়াতো। ছেলেটা তার বিভিন্ন ফাইফরমাস খাটতো, তাকে দিয়ে কখনো বিয়ার আনিয়েছে, কখনো খাবার আনিয়েছে। ছেলেটাকে সে স্নেহ করতো। ছেলেটা সেই সম্পর্ককে হঠাৎ ভালোবাসা মনে করে, প্রেম মনে করে। একদিন সন্ধ্যে সেরকম এক খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, সেখানে ছেলেটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, মেয়েটা বাধা দেয়। ছেলেটা তাকে রেপ করে, খুন করে, তারপর থানায় গিয়ে বলে সে তার গার্লফ্রেন্ডকে খুন করেছে। সামাজিক আর্থিক অসাম্য তার মানসিক গঠনকে ম্যাচিওর করেনি, স্বাভাবিক সম্পর্ককে বুঝতে শেখায়নি, মহিলাদের পোশাক আশাক, মহিলাদের সঙ্গকে বুঝতে শেখায়নি। সে তার মতন করে বুঝে নিয়েছে পরিণতি ধর্ষণের, খুন। মূলত এই তিনটে কারণকে ঘিরে আমাদের দেশের ধর্ষণের এই বাড়বাড়ন্ত। একে ওই সকালবেলায় ধরলাম, রাত্রিবেলায় খরচ করে দিলাম দিয়ে কিচ্ছু হবে না। একজন ধর্ষক মারা যাবে, এর বেশি কিছু হবে না। তার কারণ মূল বীজটা আমাদের সমাজের মধ্যে আছে। তার মধ্যে প্রবলতম কারণ হলো গিয়ে ওই সাবজুগেশন, নতি স্বীকার করানো। সেই কারণে উচ্চ বর্ণের পুরুষ দল বেঁধে নিম্ন বর্ণের মহিলাদের ধর্ষণ করে, ভয় দেখায়। আসলে সে নিম্ন বর্ণের মানুষের কাছ থেকে এক ধরনের বশ্যতা চায়, তাকে নিচে রাখতে চায়। আর তার জন্যই ঠিক এই সময়ে যে মধ্যযুগীয় দর্শন নিয়ে হাজির হয়েছে আরএসএস, বিজেপি, তা ধর্ষণের ঘটনাকে আরো বাড়াতে সাহায্য করছে। নারীদের সম্পর্কে তাদের মধ্যযুগীয় ধারণা নারীদের অবস্থানকে আরো নিচে নামিয়ে আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মনে করেন ওম্যান নট ক্যাপেবল অফ বিং লেফট ফ্রি অর ইন্ডিপেন্ডেন্ট, দেয়ার এনার্জি শুড বি রেগুলেটেড লেস্ট ইট বিকাম ওয়ার্থলেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ। পরিষ্কার বাংলা হলো মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই যায় না, তাদের সেই সক্ষমতা নেই। তাদের শক্তির উপরে নিয়ন্ত্রণ থাকা উচিত, আর না থাকলে তা মূল্যহীন এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে। বুঝুন, আরও আছে। হরিয়ানার বিজেপি সহসভাপতি রামধীর ভাট্টি 2017 সালে আগস্ট মাসে একটা ঘটনা নিয়ে বলতে গিয়ে বলছেন, মেয়েটা 12টার পরে বাইরে থাকার কি দরকার ছিল, অত রাতে সে গাড়ি চালাচ্ছিল কেন? আমাদের এখানেও বলেছে। এবং এটাকে বিজেপি বলছে এমন না, বিজেপি বলছে, কংগ্রেস বলছে, তৃণমূল বলছে, সিপিএম বলছে, যে কোনো রাজনৈতিক নেতা। কংগ্রেসের নেতা অক্টোবর 2015-তে কর্ণাটকের হোম মিনিস্টার কে জর্জ, তিনি বলেছিলেন দুজনে মিলে এক 22 বছরের মহিলাকে রেপের ঘটনা নিয়ে হয়েছিল। সেখানে বলছেন একে গ্যাংরেপ বলা যায় না, 3-4 জনের বেশি থাকলে তবে সেটাকে গ্যাংরেপ বলা যায়। মানে তার ধারণা এই ধরনের যে কথাবার্তা, এই ধরনের যে ধারণা, এটা আমাদের সমাজের মধ্যে এসে গেছে। ধরুন মোহন ভাগবত, আরএসএস এর প্রধান, তিনি বলছেন ধর্ষণ ইন্ডিয়াতে হয়, ভারতে হয় না। খুব পরিষ্কার ইঙ্গিত, ইন্ডিয়াতে হয়, ভারতে হয় না। ভারতে যারা সংস্কারী মহিলা, যারা ঘোমটা পরে থাকেন, যারা রান্না বান্না করেন, বাচ্চাদের দেখাশোনা করেন, প্রতিসেবা করেন, পুজো করতে যান, তাদেরকেও ধর্ষণ করে না। এটা ছিল তার ইঙ্গিত। বারুইপুরের নাবালিকা কন্যাটি যথেষ্ট সংস্কারী ছিল না, এই তো। এবং এই ধর্ষণের মোকাবিলা, ধর্ষণের অভিযুক্তদের এনকাউন্টার করেই করা যাবে, এরকম একটা মধ্যযুগীয় ধারণাকেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেও আর এক ভয়ঙ্কর প্রবণতা। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সকালে ধরা হবে, বিকেলে খরচ হবে। তো এখানে নাকি একজন খরচের খাতায় চলে গেছে। সমস্যা হলো সেই ছেলেটিকে গণধোলাই দিয়ে মেরে আরো অনেককে যে আড়াল করার চেষ্টা হলো না, সেটা কি বলবো? যারা দাবি করেন সঞ্জয় রায় তো আসল দোষী নয়, আসল দোষীকে আড়াল করার জন্যই তো ওকে সামনে রাখা হয়েছে, ধরুন সেই কথাটা যদি সত্যিও মেনে নিই,
তাহলেও আসল লোকগুলোকে ধরার জন্য তো সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটা জরুরি, কিন্তু যদি প্রথম দিনে একে ধরে এনকাউন্টার করে দেওয়া হতো, মানে খরচ করে ফেলা হতো, তাহলে কি হতো? এটা পদ্ধতি নয়। আর আমাদের মতো এক সমাজে এই পদ্ধতি আরো ভয়ঙ্কর, মানে আসল দোষীকে আড়াল করার জন্য এই এনকাউন্টারকে কাজে লাগানো হতে পারে। এমন হতেই পারে যে আরো অনেক অনেক বড় বড় মাথাগুলোকে বাঁচানোর জন্য একজনকে গণধোলায় মরে যেতে দেওয়া হলো, একটাকে পালিয়ে যাচ্ছে বলে এনকাউন্টার করা হবে, আর আসল রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যাবে। সেই জন্যই দরকার এক স্বচ্ছ প্রশাসন, অন্তত পক্ষে হিনিয়াস ক্রাইম, এক জঘন্য অপরাধগুলোকে নিয়ে রাজনীতি না করে তার সঙ্গে জড়িত লোকজনদের শাস্তির ব্যবস্থা করা। কিন্তু সেসব হবে কি যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনায়াসেই বলে দিতে পারেন কোর্টের দরকারই নেই। এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভয়ের সময় বলেছিলেন, এগুলি করে মেরে দেওয়া উচিত। কেন, কিভাবে? সকালে ধরে বিকেলে খরচা করে দেব বলতেই পারেন, পুলিশ কো ম্যানে বল দিয়া ঠোক দো। তাহলে সেই বিচার বহির্ভূত ব্যবস্থা রাষ্ট্র আর সমাজের পক্ষে চরম অমঙ্গলজনক হয়ে উঠবে, তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। সরকার একে একে তাকে দিয়ে ধর্ষণ করায় না, এটা সরকার কোনো সরকারই করে না। কিন্তু সরকার চাইলেই কিছু কাজ তো করতে পারে যাতে করে এই ধর্ষণের মতো এক অপরাধের হার কমে। এক, প্রশাসনিক স্বচ্ছতা, এই ধরনের অভিযোগ এলে তাকে সিরিয়াসলি নেওয়া। দুই, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখা। তিন, তদন্ত শেষ করে এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, আর সেটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ কর, যা আমরা 60 দিনের মধ্যে এই ধরনের মামলা আমরা শেষ করব। চার, রাজনৈতিক নাক গলানোকে শুরু থেকে একেবারে বন্ধ করে দেওয়া, যে এই ব্যাপারে না রাজনৈতিক কোনো নাক গলানো যাবে না। কোন ব্যাপারে যাবে আমি জানি না, কিন্তু অন্তত এই হিনিয়াস ক্রাইমগুলোতে আপনারা নাক গলাবেন না। পাঁচ, সমস্ত রাজনৈতিক দল দেশ, রাজ্য, সমাজে নারীদের ওপর অত্যাচার, শোষণ, ধর্ষণ ইত্যাদির বিরুদ্ধে একটা লাগাতার প্রচার একেবারে প্রাথমিক শিক্ষা স্তর থেকে চালু করা উচিত। ছয়, কেবল ধর্ষণের ঘটনা নয়, এই সংক্রান্ত হুমকি, এই সংক্রান্ত সমাজ মাধ্যমে লেখা কটূক্তি একই অপরাধের পর্যায়ে ফেলে তারও বিচার করা উচিত। সমাজ মাধ্যমে যে লিখছে আমি তোমাকে বলছে যে আমি রেপ করে দেব, যে বলছে যে লিখছে এই কথাটা, তাকে ওই একই অপরাধের পর্যায়ে ফেলে তারও বিচার করা উচিত। একটা আরজিকর, একটা বারুইপুর, একটা কামদুনি এই সমস্যার পুরো চেহারাটা নয়। সেই চেহারা প্রতিদিন এক বিরাট সংখ্যক মানুষের গালিগালাজ, আচরণের আবহে গড়ে ওঠা ধর্ষণের একটা দর্শন। তাকে সকালে ধরে বিকেলে খরচ করাটা সম্ভব না। একটু ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।